নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মিলি। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখব আজকের হেডলাইন্স। মাসিক ভাতা বাড়ানো সহ একাধিক দাবিতে সরব রাজ্যের আশা কর্মীদের একাংশ। সল্টলেকের স্বাস্থ্য ভবনে তাদের স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি ঘিরে উত্তেজনা। মোদির পর চলতি মাসে সিঙ্গুরে মুখ্যমন্ত্রী শুধু সভা নয়, সেই মঞ্চ থেকেই বাংলার বাড়ি প্রকল্পের কিস্তি প্রদান করা হবে। ট্রেন ছাড়ার 72 ঘন্টা আগে টিকিট বাতিল করলে কেটে নেওয়া হবে ভাড়ার 25%। বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস এবং অমৃত ভারতের টিকিটের ক্ষেত্রে এমনই নিয়মের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় রেল। ফের বঙ্গে পিছুতে পারে এসআইআর এর সময়সীমা। সুপ্রিম নির্দেশের পর বড় সিদ্ধান্তের পথে কমিশন। বদলে যেতে পারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার ডেডলাইন। দাবি পূরণের ইস্যুতে দিকে দিকে অশান্তি, বিক্ষোভ। হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য জুড়ে বিক্ষোভ ও কর্মবিরতির ডাক দিলেন আশা কর্মীরা। পুলিশের বাধা, ধরপাকড় ও হুমকি হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য জুড়ে বিক্ষোভ ও কর্মবিরতির ডাক দিলেন আশা কর্মীরা। বুধবার পূর্ব নির্ধারিত স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে কলকাতা সহ জেলায় জেলায় যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে তার সম্পূর্ণতায় প্রশাসনের বলে অভিযোগ আন্দোলনকারীদের। বুধবার সকাল থেকেই শহর কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। একাধিক রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। স্বাস্থ্য ভবন চত্বরকে পুলিশের দুর্গে পরিণত করা হয়। বড় অ্যালুমিনিয়াম ও লোহার ব্যারিকেডে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। মোতায়েন থাকে বিপুল পুলিশ ও র্যাব। সকাল থেকে কোথাও জমায়েত করতে দেওয়া হয়নি। আন্দোলনকারীদের দেখা মাত্রই আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়, এমন অভিযোগও সামনে এসেছে। আশা কর্মীদের দাবি, বৈঠকের জন্য ডেকে এনে শেষ মুহূর্তে পরিকল্পিতভাবে তাদের দমন করা হয়েছে। রাজ্য আশা কর্মী ইউনিয়নের সম্পাদিকা ইসমাত আরা খাতুন জানান, 15 তারিখ স্বাস্থ্য দপ্তরের কাছে সময় চাওয়া হয়েছিল। তখন বলা হয় স্বাস্থ্য সচিব ছুটিতে থাকবেন, তাই 21 তারিখে আসুন। সেই নির্দেশ মেনেই বুধবার অভিযান কর্মসূচি নেওয়া হয়। অথচ মঙ্গলবার রাত থেকেই পুলিশের বাধা শুরু হয়ে যায় বলে অভিযোগ। শুধু কলকাতায় নয়, জেলা স্তর থেকেই আটকে দেওয়ার অভিযোগ উঠেছে। বিভিন্ন স্টেশনে ট্রেন ধরার আগেই বহু আশাকর্মীকে আটক করা হয়। মেদিনীপুর ও বর্ধমানে বাস ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। মেদিনীপুর স্টেশনে বাধার প্রতিবাদে রেল লাইনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান কর্মীরা। গৌড় এক্সপ্রেস সহ একাধিক ট্রেনে উঠতেও বাধা দেওয়া হয়েছে বলে দাবি। যারা পুলিশের বাধা এড়িয়ে শহরে পৌঁছতে পেরেছিলেন তারা শিয়ালদা স্টেশন চত্বরে জমায়েত করেন। সেখানে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তির পর স্টেশন চত্বরেই অবস্থান বিক্ষোভ শুরু হয়। ফলে নিত্যযাত্রীদের দুর্ভোগ চরমে ওঠে। আশা কর্মীরাই গ্রাম ও শহরতলির প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড। মাতৃস্বাস্থ্য ও শিশু টিকাকরণ থেকে শুরু করে পুষ্টি, স্যানিটেশন, সংক্রামক ও অসংক্রামক রোগ চিহ্নিতকরণ সব ক্ষেত্রেই তাদের ভূমিকা অনিবার্য। গর্ভবতী মায়েদের নিয়মিত চেক আপ, প্রসব পূর্ব ও প্রসব পরবর্তী নজরদারি, শিশুদের টিকাকরণ নিশ্চিত করা, যক্ষ্মা, HIV সহ নানা রোগে রোগী শনাক্ত করে হাসপাতালে পৌঁছে দেওয়া, এই কাজগুলো থমকে গেলে সরাসরি প্রভাব পড়বে জনস্বাস্থ্যে। স্বাস্থ্য শিবির, ওষুধ পৌঁছানো, কমিউনিটি সচেতনতা সবই ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে ইসমাত আরা খাতুন বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের উপর যেভাবে পুলিশি রুলার চালানো হয়েছে, হুমকি, হয়রানি ও গ্রেফতারি হয়েছে, তার তীব্র প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য জুড়ে বিক্ষোভ সংগঠিত করা হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতিও চলবে। এই অবস্থায় সাধারণ মানুষ সমস্যায় পড়লে তার দায় প্রশাসনের। একই সঙ্গে তার অভিযোগ, আলোচনার জন্য ডেকে এনে পরে পুলিশ দিয়ে হয়রানি চালানো হয়েছে, যা প্রশাসনের সদিচ্ছার অভাবই প্রমাণ করে। আন্দোলনকারীদের দাবি, 7 জানুয়ারি স্বাস্থ্য ভবন অভিযানের পরও প্রশাসনের তরফে কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, বুধবার ডেপুটেশনে না আসার কথা আগেই জানানো হয়েছিল। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গ অন্য রাজ্যের তুলনায় আশা কর্মীদের বেশি পারিশ্রমিক দেয়। পুলিশের দাবি, সেই নির্দেশ উপেক্ষা করে পরিকল্পিতভাবে অশান্তি তৈরির চেষ্টা হচ্ছিল। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থেই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আশা কর্মীরা অনড়।
তাদের মূল দাবির মধ্যে রয়েছে মাসিক সম্মানী ন্যূনতম 15,000 টাকা, স্থায়ী সরকারি কর্মীর মর্যাদা, মাতৃত্বকালীন ছুটি ও 5 লক্ষ টাকার বীমা। পুলিশি জুলুমের প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য জুড়ে বিক্ষোভ ও কর্মবিরতিকে সামনে রেখে এই আন্দোলন যে আরও তীব্র হতে চলেছে তা স্পষ্ট। হাই নিউজ নেটওয়ার্ক। মোদির পর চলতি মাসে সিঙ্গুরে মমতা। শুধু সভা নয়, সেই মঞ্চ থেকেই বাংলার বাড়ি প্রকল্পের কিস্তি প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী সফরের খবর চাউর হতেই সাজো সাজো রব জেলা জুড়ে। পাখির চোখ সিঙ্গুর। মোদির পর চলতি মাসেই হুগলির সিঙ্গুরের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 28শে জানুয়ারি সিঙ্গুরে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু সভা নয়, সেই মঞ্চ থেকেই বাংলার বাড়ি প্রকল্পের কিস্তি প্রদান করা হবে। মুখ্যমন্ত্রীর সফরের খবর চাউর হতেই সাজো সাজো রব জেলা জুড়ে। শিল্পের কোনো বার্তা দেন কিনা সেই দিকেই নজর রয়েছে সবার। কোনো বড় ঘোষণাও হতে পারে বলেও জল্পনা রয়েছে। রবিবার সিঙ্গুরে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভার আগে স্থানীয় বিজেপি নেতারা প্রচার করেছিলেন শিল্প নিয়ে বড় বার্তা দেবেন প্রধানমন্ত্রী। আদতে সিঙ্গুরের মাটিতে শিল্প নিয়ে একটিও কথা শোনা যায়নি মোদির মুখে। কেন প্রধানমন্ত্রী শিল্প নিয়ে কোনো কথা বললেন না, তা নিয়ে দ্বন্দ্ব বঙ্গ বিজেপির অন্দরে। এবার মোদির সভার পরই সেই সিঙ্গুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে শিল্পের কোনো বার্তা দেন কিনা সেই দিকেই নজর সবার। এদিকে ইতিমধ্যেই সিঙ্গুরে 500 কোটি টাকার বিনিয়োগের শিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। 11.35 একর জমি বরাদ্দ করা হয়েছে। কাজ শুরু হয়েছে বলেও খবর। জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর সভা থেকে বাংলার আবাস যোজনার কিস্তির টাকাও প্রদান করা হবে। বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পথে সিঙ্গুর অনুঘটকের কাজ করেছিল। শিল্পের নামে জোর করে কৃষকদের থেকে জমি নেওয়ার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত ছিনিয়ে নেওয়া সেই জমি ফিরিয়ে দিয়েছেন চাষিদের। ক্ষমতায় আসার 15 বছর পর ফের পাখির চোখ সেই সিঙ্গুর। হুগলির এই মাটিকে ঘিরে তৈরি হচ্ছে নানান সমীকরণ। হাই নিউজ নেটওয়ার্ক। ফের বঙ্গে পেছোতে পারে এসআইআর এর সময়সীমা। সুপ্রিম নির্দেশের পর বড় সিদ্ধান্তের পথে কমিশন। বদলে যেতে পারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার ডেডলাইন। বদলে যেতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশের দিনও। কমিশন সূত্রে এমনটাই খবর। ফের বাংলায় বদলে যেতে পারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার ডেডলাইন। বদলে যাবে চূড়ান্ত তালিকা প্রকাশের দিনও। কমিশন সূত্রে এমনটাই খবর। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেন বাড়তে পারে সময়সীমা? সুপ্রিম কোর্ট একাধিক নির্দেশিকা দিয়েছে, সেইগুলি পালন করতে গিয়ে 14 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা যাবে না বলেই সূত্র মারফত খবর। প্রথমবার সময়সীমা বাড়ার পর 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই অনুযায়ী আগামী 7 ফেব্রুয়ারি শুনানির শেষ দিন রয়েছে। সেই মোতাবেক কাজও চলছিল। কিন্তু প্রক্রিয়ায় একাধিক অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। সেই মামলায় একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে আদালত। লজিক্যাল ডিসক্রিপেন্সি অনুযায়ী শুনানিতে ডাক পাওয়া ভোটারদের তালিকা প্রকাশের কথা বলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। সেগুলি ওয়ার্ডে, পঞ্চায়েত এলাকায় টাঙানোর কথা বলা হয়েছে। পাশাপাশি ভোটারদের তথ্য জমা নেওয়ার পর রিসিভ কপি দেওয়ার কথাও বলেছে সুপ্রিম কোর্ট। এছাড়াও একাধিক নির্দেশ রয়েছে। সেগুলি মানতে গিয়ে সময় লাগতে পারে বলেই দাবি কমিশনের। তাতেই বদলে যেতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই খবর। উল্লেখ্য 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হয়েছে। 16 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি পর্যন্ত দাবি ও আপত্তি জানানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে 16 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে হিয়ারিং প্রক্রিয়া। 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা, কিন্তু তা হবে কিনা তা নিয়ে সংশয়। এসআইআর প্রক্রিয়া শুরু থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি করে আসছে সময় নিয়ে এসআইআর করা হোক। চিঠিও লিখেছেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে, কিন্তু কোনো কথাই শোনেনি কমিশন। হাই নিউজ নেটওয়ার্ক। দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। বেনারসে চুপি সারে সারলেন বিয়ে।
তারপর থেকেই ধেয়ে এসেছে কটাক্ষ। বিধায়কের প্রথম স্ত্রীর দাবি তাদের এখনো বিচ্ছেদই হয়নি। তাহলে কিভাবে দ্বিতীয় বিয়ে করতে পারে হিরণ? দ্বিতীয়বার বিয়ে করেছেন অভিনেতা তথা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। বেনারসে চুপি সারিয়ে সেরেছেন বিয়ে। মঙ্গলবার নিজেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের একাধিক ছবি শেয়ার করে জীবনের এই নতুন অধ্যায়ের কথা জানিয়েছেন তিনি। হিরণের জীবন সঙ্গিনীর নাম ঋত্বিকা গিরি, যিনি পেশায় একজন মডেল। শেয়ার করা ছবিতে ধরা পড়েছে বিয়ের নানা মুহূর্ত, সিঁদুরদান থেকে শুরু করে নবদম্পতির হাসিমুখ। ঘরোয়া পরিসরেই এই বিয়ে সম্পন্ন হয়েছে বলে প্রাথমিক খবর। অতিরিক্ত জাঁকজমক নয়, বরং ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ও কাছের মানুষদের উপস্থিতিতেই সারেন বিয়ে। অভিনয় জগৎ থেকে রাজনীতিতে দুটো ক্ষেত্রেই পরিচিত মুখ হিরণ চট্টোপাধ্যায়। টলিউডে একাধিক ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেছেন তিনি। পরবর্তীতে রাজনীতিতে যোগ দিয়ে বিজেপির টিকিটে বিধায়ক নির্বাচিত হন। সামনেই নির্বাচন রয়েছে, ব্যস্ততা তুঙ্গে। পেশাগত জীবনের মাঝেই নতুন করে ব্যক্তিগত জীবনের এই অধ্যায় শুরু করলেন তিনি। এই বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। অনুরাগী থেকে শুরু করে রাজনৈতিক সহকর্মী ও চলচ্চিত্র জগতের পরিচিতদের তরফেও শুভকামনার বার্তা আসতে শুরু করেছে। তবে শুধু শুভেচ্ছা বার্তাই নয়, এর মাঝে কটাক্ষের মুখেও পড়তে হচ্ছে বিধায়ককে। কারণ তার প্রথম স্ত্রী দাবি করেছে তাদের এখনও আইনি বিচ্ছেদই হয়নি। তিনি জানান 2000 সালের 11ই ডিসেম্বর তাদের বিয়ে হয়। 19 বছরের মেয়ে রয়েছে তাদের। আইনি বিচ্ছেদের কোনো প্রক্রিয়াও শুরু হয়নি। তিনি বলেন, অনেকদিন ধরেই আমার ও আমার মেয়ের উপর অত্যাচার চলছিল, কিন্তু শুধুমাত্র আমার মেয়ের মুখ চেয়ে ও পরিবারের সম্মান বাঁচাতে এতদিন চুপ ছিলাম। সবাই তো ভাবেন মারধর করা মানেই অত্যাচার, কিন্তু আমি আর মেয়ে যে কি মানসিক অত্যাচারের শিকার তা বলে বোঝাতে পারবো না। এর মধ্যেও আমি নিজেকে ঠিক রাখার চেষ্টা করেছি। ইতিবাচক পরিবেশের মধ্যে নিজেকে বেষ্টিত রাখতে চাইতাম, তাই নিজের ব্যবসাও শুরু করি। কিন্তু হিরণ যেটা করলো, এবার তো আমাকে নড়ে চড়ে বসতেই হবে। বহুদিন চাপা দেওয়া ছিল, ও নিজেই সব বাঁধ ভেঙে দিল। এই বিয়ে তো বেআইনি, এই বিয়ের কোনো মানেই নেই। সবচেয়ে কুৎসিত লাগছে, যে মেয়েটির সঙ্গে ছবি দিয়েছে সে প্রায় আমাদের মেয়েরই বয়সী। হাই নিউজ নেটওয়ার্ক। ভোটমুখী বাংলায় শিয়ালদা ও সাঁতরাগাছি থেকে দুটি নতুন অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি ট্রেন শিয়ালদা থেকে ছাড়বে, যাবে বারাণসী। অন্য ট্রেনটি ছাড়বে সাঁতরাগাছি থেকে, যাবে দিল্লির আনন্দ বিহার। একটি ট্রেন চলবে সপ্তাহে 3 দিন, অন্যটি সপ্তাহে 1 দিন। ভোটমুখী বাংলার উপহারের ডালি নিয়ে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদায় দেশের প্রথম বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি শিয়ালদা ও সাঁতরাগাছি থেকে দুটি নতুন অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করেছেন তিনি। একটি ট্রেন শিয়ালদা থেকে ছাড়বে, যাবে বারাণসী। অন্য ট্রেনটি ছাড়বে সাঁতরাগাছি থেকে, যাবে দিল্লির আনন্দ বিহার পর্যন্ত। একটি ট্রেন চলবে সপ্তাহে 3 দিন, অন্য ট্রেনটি চলবে সপ্তাহে 1 দিন। শিয়ালদা থেকে বেনারস অমৃত ভারত এক্সপ্রেস এবং হাওড়া থেকে আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেস বুকিংয়ের PRS ও ইন্টারনেটের মাধ্যমে করা যাবে বলে খবর। পূর্ব রেল বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, শিয়ালদা থেকে বেনারস অমৃত ভারত এক্সপ্রেস প্রতি শনি, সোম ও বুধবার সন্ধ্যে 7:30 শিয়ালদা থেকে ছাড়বে। পরের দিন সকাল 7:20 বারাণসী পৌঁছবে। ট্রেনটি পূর্ব রেলওয়ের অধীনে দুর্গাপুর, আসানসোল, মধুপুর ও জাসিডিহ স্টেশন সহ 7টি স্টেশনে থামবে। ট্রেনটিতে জেনারেল, সেকেন্ড ক্লাস ও স্লিপার ক্লাস থাকবে। 23 তারিখ থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে। বেনারস থেকে শিয়ালদা অমৃত ভারত এক্সপ্রেস প্রতি শুক্রবার, রবিবার ও মঙ্গলবার রাত 9:10 বারাণসী থেকে ছাড়বে। ট্রেনটি পরের দিন সকাল 9:55 শিয়ালদায় পৌঁছবে। 24 তারিখ থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে। অন্যদিকে হাওড়া থেকে আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি প্রতি বৃহস্পতিবার রাত 9:10 হাওড়া থেকে ছাড়বে। 22 তারিখ থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে। আনন্দ বিহার থেকে হাওড়া অমৃত ভারত এক্সপ্রেস প্রতি শনিবার রাত 9:15 আনন্দ বিহার থেকে ছেড়ে পরের দিন 10:50 হাওড়া পৌঁছবে। ট্রেনটি পূর্ব রেলের অধীনে ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল স্টেশন সহ 26টি স্টেশনে থামবে। ট্রেনটি 24 তারিখ থেকে যাত্রা শুরু করবে। হাই নিউজ নেটওয়ার্ক। বন্দে ভারতে চালু হলো স্লিপার ট্রেন।
কবে থেকে চলবে আনুষ্ঠানিকভাবে ও কোন কোন স্টেশনে থামবে? পূর্ব ভারত ও উত্তর পূর্বাঞ্চলকে জুড়তে রেল মন্ত্রক প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। 17 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদা থেকে এই নতুন ট্রেনটির উদ্বোধন করেছেন। এখন রেল মন্ত্রক আনুষ্ঠানিকভাবে এই নতুন ট্রেনটির সম্পূর্ণ সময়সূচি ঘোষণা করেছে। জেনে নেওয়া যাক এই ট্রেন কবে থেকে আনুষ্ঠানিকভাবে চলবে এবং কোন কোন স্টেশনে থামবে। 27575, 27576 হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে 6 দিন চলবে। কামাখ্যা থেকে ছেড়ে আসা ট্রেনটি বুধবার ছাড়া সপ্তাহের বাকি সব দিন চলবে, আর হাওড়া থেকে ছেড়ে আসা ট্রেনটি বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের বাকি সব দিন চলবে। এবার জেনে নেওয়া যাক এই ট্রেনের সময়সূচি। এই ট্রেন ছাড়ার ও পৌঁছানোর সময় এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে যাত্রীরা সন্ধ্যায় ট্রেনে উঠে পরের দিন সকালে গন্তব্যে পৌঁছতে পারেন। হাওড়া থেকে কামাখ্যাগামী ট্রেনটি সন্ধ্যা 6:20 ছেড়ে পরের দিন সকাল 8:15 কামাখ্যা স্টেশনে পৌঁছবে। কামাখ্যা থেকে হাওড়াগামী ট্রেনটি সন্ধে 6:15 ছেড়ে পরের দিন সকাল 8:20 হাওড়া স্টেশনে পৌঁছচ্ছে। রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে ট্রেনটি রঙ্গিয়া, নিউ বঙ্গাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি, আলুয়াবাড়ি রোড, মালদা টাউন, নিউ ফারাক্কা জংশন, আজিমগঞ্জ, কাটোয়া জংশন, নবদ্বীপ ধাম এবং ব্যান্ডেল জংশনে থামবে। এই বন্দে ভারত স্লিপার ট্রেনটি চালু হওয়ায় যাত্রীরা, বিশেষ করে পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, অসমের যাত্রীরা ব্যবসা, পর্যটন এবং তীর্থ ভ্রমণের জন্য উপকৃত হবেন বলেই আশা করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। ট্রেন ছাড়ার 72 ঘন্টা আগে টিকিট বাতিল করলে কেটে নেওয়া হবে ভাড়ার 25%। গোটা দেশে সদ্য চালু হওয়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস এবং অমৃত ভারতের টিকিটের ক্ষেত্রে এমনটাই নিয়মের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় রেল। ট্রেন ছাড়ার 72 ঘন্টা আগে টিকিট বাতিল করলে কেটে নেওয়া হবে ভাড়ার 25%। যদি টিকিট যাত্রা শুরুর 72 ঘন্টা থেকে 8 ঘন্টার মধ্যে বাতিল করা হয় তবে যাত্রীরা ভাড়ার 50% ফেরত পাবেন। আর ট্রেন ছাড়ার 8 ঘন্টা বা তার চেয়ে কম আগে টিকিট বাতিল করলে 1 পয়সাও ফেরত দেওয়া হবে না যাত্রীদের। গোটা দেশে সদ্য চালু হওয়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস এবং অমৃত ভারতের টিকিটের ক্ষেত্রে এমনটাই নিয়মের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় রেল। রেলের বাণিজ্য বিভাগ জানিয়েছে, এই ধরনের ট্রেনে যাতে কেউ উদ্দেশ্যহীনভাবে টিকিট বুক না করেন সেটা নিশ্চিত করতেই এই নিয়ম। দেশের 2 প্রিমিয়াম ট্রেনের ক্ষেত্রে টিকিট রিফান্ডের উপরে প্রিমিয়াম নিয়ম জারি ভারতীয় রেলের। এই 2 ট্রেনের কোনোটিতেই কনফার্ম টিকিট ছাড়া অন্য কোনো রকম টিকিট পাবেন না যাত্রীরা। অর্থাৎ ওয়েটিং লিস্ট বা আরএসির বালাই নেই বন্দে ভারত স্লিপারে। একই সঙ্গে রেল জানিয়েছে, এই ট্রেনে মহিলা কোটা, প্রবীণ নাগরিক কোটা, প্রতিবন্ধী কোটা এবং ডিউটি পাস কোটা ছাড়া কোনো অন্য কোটাই রাখা হচ্ছে না। ভারতীয় রেলের অন্যান্য ট্রেনের ক্ষেত্রে কনফার্ম টিকিট বাতিলের নিয়ম এই 2 ট্রেনের তুলনায় অনেকটাই ঢিলেঢালা। সেখানে যাত্রা শুরুর 48 ঘন্টার বেশি আগে টিকিট বাতিল করলে স্লিপার ক্লাসের জন্য 120 টাকা এবং ফার্স্ট এসির জন্য 240 টাকা পর্যন্ত কেটে নেওয়া হয়। যাত্রা শুরুর 12 থেকে 48 ঘন্টার মধ্যে কনফার্ম টিকিট বাতিল হলে ভাড়ার 25% কেটে নেওয়া হয়। যাত্রীরা যদি যাত্রা শুরুর 4 থেকে 12 ঘন্টার মধ্যে টিকিট ক্যান্সেল করেন তাহলে ভাড়ার 50% কেটে নেওয়া হয়। আর রিজার্ভেশন চার্ট তৈরি হয়ে যাওয়ার পর, অর্থাৎ যাত্রা শুরুর 4 ঘন্টা বা তার চেয়ে কম সময়ে টিকিট ক্যান্সেল করা হলে যাত্রী কোনো রিফান্ডই পান না। রেলের কর্তাদের মতে টিকিট বাতিলের এই নতুন কাঠামোটি ট্রেন পরিচালন ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে যুক্ত। বন্দে ভারত স্লিপার ট্রেনের রিজার্ভেশন চার্ট ট্রেন ছাড়ার 8 ঘন্টা আগে তৈরি করা হবে, অন্য ট্রেনের মতো 4 ঘন্টা আগে নয়। তাই শেষ মুহূর্তে টিকিট বাতিল বা আসন পুনর্বিন্যাসের সুযোগ অনেক কম হবে। হাই নিউজ নেটওয়ার্ক। দীর্ঘ কয়েক মাসের বিঘ্নিত পরিষেবার পর অবশেষে ছন্দে ফিরছে ইন্ডিগো। ভারতের বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ জানিয়েছে, লাগাতার নজরদারি ও সংশোধনমূলক পদক্ষেপের ফলে ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে ইন্ডিগোর পরিষেবা।
দীর্ঘ কয়েক মাসের বিঘ্নিত পরিষেবার পর অবশেষে ছন্দে ফিরছে ইন্ডিগো। ভারতের বিমান পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসিএ জানিয়েছে, লাগাতার নজরদারি ও সংশোধনমূলক পদক্ষেপের ফলে ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে ইন্ডিগোর পরিষেবা। নতুন ফ্লাইট ডিউটি নর্মস মেনে চলার মতো পর্যাপ্ত পাইলটও এখন তাদের রয়েছে বলে জানা গিয়েছে। ডিসেম্বরের ব্যাপক ফ্লাইট বিপর্যয়ের জন্য ইন্ডিগোকে মোট 22.20 কোটি টাকা জরিমানা করার কয়েকদিনের মধ্যেই এই খবর প্রকাশ করল ডিজিসিএ। গত 19 জানুয়ারির রিভিউ মিটিংয়ে ইন্ডিগো জানিয়েছে, 10 ফেব্রুয়ারির পরের কার্যক্রম চালাতে পাইলটের কোনো ঘাটতি থাকবে না। সংস্থার হিসেব অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যার তুলনায় এখন আরও বেশি পাইলট রয়েছে। 2280 জায়গায় 2400 জন পাইলট ইন কমান্ড রয়েছে এবং 2050 জনের জায়গায় বেড়ে 2240 জন ফার্স্ট অফিসার রয়েছে। ডিজিসিএ আরও জানিয়েছে, ডিসেম্বরে 3 থেকে 5 তারিখের মধ্যে ইন্ডিগো বাতিল করেছিল 2507টি ফ্লাইট এবং দেরি হয়েছিল আরও 1852টি ফ্লাইট। এর ফলে দেশের বিভিন্ন বিমানবন্দরে ভোগান্তিতে পড়েছিলেন প্রায় 3 লক্ষ যাত্রী। এত বড় বিপর্যয়ের মূল কারণ হিসেবে উঠে এসেছিল সংস্থার ক্রু ব্যবস্থায় গাফিলতি, অপর্যাপ্ত পরিকল্পনা, সফটওয়্যার ও অপারেশন কন্ট্রোল সিস্টেমের দুর্বলতা এবং রোস্টার তৈরিতে ঝুঁকিপূর্ণ কৌশল। ডিজিসিএ জানিয়েছে, ইন্ডিগো তাদের পাইলট, বিমান এবং নেটওয়ার্ককে প্রয়োজনের তুলনায় অতিরিক্তভাবে ব্যবহার করছিল। ফ্লাইট রোস্টার এমনভাবে বানানো হয়েছিল যে তার ডিউটি সময়সীমার একেবারে শেষ সীমায় গিয়ে ঠেকেছিল। সংকট কাটিয়ে উঠতে ডিজিসিএ 6 থেকে 30 ডিসেম্বর পর্যন্ত ইন্ডিগোর অপারেশন কন্ট্রোল সেন্টার এবং গুরুত্বপূর্ণ বিমানবন্দরে নিজেদের অফিসার মোতায়েন রাখে। 2 জন ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর সহ একাধিক দল প্রত্যেক দিন নজরদারি চালায়, যাত্রী পরিষেবা ও নিয়ম মানার দিকগুলো পরীক্ষা করে। পরিস্থিতি স্বাভাবিক করতে জনস্বার্থে সাময়িক কিছু ছাড়ও দেওয়া হয়েছিল, তবে নিরাপত্তা কোনোভাবেই ব্যাহত হয়নি। ইন্ডিগো ইতিমধ্যে 4টি সাপ্তাহিক এবং 3টি অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট ডিজিসিএ-কে জমা দিয়েছে এবং নিয়মিত রিভিউ মিটিংয়ে অংশ নিচ্ছে। এদিকে 22.20 কোটি টাকা জরিমানা নেওয়ার পাশাপাশি সংস্থা সিইও পিটার এলবার্স সহ শীর্ষ কর্তাদের সতর্ক করা হয়েছে। দীর্ঘমেয়াদী সমস্যা দূর করতে ইন্ডিগোকে 50 কোটি টাকার ব্যাংক গ্যারান্টিও জমা দিতে বলা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। লিখবেন বিদ্যার দেবী। ডিজিটাল যুগেও মুছে যায়নি এই ঐতিহ্যের খাগের কলম। ঐতিহ্য রীতি বজায় রেখে বাগদেবীর আরাধনায় পুরুলিয়ায় প্রায় 10 লাখ খাগের কলম পৌঁছে গিয়েছে। সূত্রের খবর, কলকাতার বড় বাজার থেকে এই বিপুল সংখ্যক খাগের কলম মজুত করা শুরু হয় পুরুলিয়া জেলায়। লিখবেন বিদ্যার দেবী। ডিজিটালের যুগেও মুছে যায়নি এই ঐতিহ্যের খাগের কলম। ঐতিহ্য রীতি বজায় রেখে বাগদেবীর আরাধনায় পুরুলিয়ায় এসেছে প্রায় 1 লাখ খাগের কলম। কলকাতার বড়বাজার থেকে এই বিপুল সংখ্যক খাগের কলম মজবুত করা হয় ঝাড়খণ্ড ছুঁয়ে থাকা এই জেলায়। জেলায় প্রায় কম বেশি দশকর্মার পাইকারি বিক্রেতারা হাত ধরে খুচরো দশকর্মা ভাণ্ডারের, সেই সঙ্গে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে ঐতিহ্যবাহী কলম। দোয়াতে কালো রঙা একটি কালি বড়ি ফেলে দুধ ও সামান্য পরিমাণ মধু মিশিয়ে ওই খাগের কলমে লেখা হয় এবং তা লেখেন স্বয়ং সরস্বতী। যদিও বসন্ত পঞ্চমীর এই পুজোকে ঘিরেই আচার রয়েছে। যেই পঞ্চমী তিথি ছেড়ে যাবে তারপর স্নান সেরে একটি কলা পাতায় সেই দুধ ও খাগের কলম দিয়ে লিখতে হয় ওং নমো সরস্বতী মাতা নমো। তারপরেই কুল খাওয়ার অনুমতি মেলে ছাত্রছাত্রীদের। একজন পাইকারি বিক্রেতা জানান, একটি বাড়িতে যতজন ছাত্রছাত্রী থাকে সেই সংখ্যা অনুযায়ী প্রায় প্রত্যেকটি বাড়িতে এই খাগের কলম যায়। গত বছর তিনি এই জিনিস একটু কম এনেছিলেন, এবার প্রায় 1 লক্ষ খাগের কলম তিনি এনেছেন। পুরুলিয়ার বিভিন্ন দশকর্মা ভাণ্ডারের পাইকারি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, গত বছর প্রায় 5 লাখের মতো ওই খাগের কলম পুরুলিয়া জেলায় গিয়েছিল। এবার সেই সংখ্যাটা 10 লাখ। একটি খাগের কলমের 1 টাকা দাম হলেও কলম, লাল কালি বড়ি, সেই সঙ্গে মাটির দোয়াত সব মিলিয়ে 10 টাকা। একজন দশকর্মা ভাণ্ডারের পাইকারি বিক্রেতা বলেন, এই খাগের কলমের ঐতিহ্য এখনো মুছে যায়নি, তাই সরস্বতী পুজোয় এই খাগের বাণিজ্য বেশ জমজমাট। এই কলমের সঙ্গে পুরুলিয়া শহরের উপকণ্ঠে থাকা প্রদীপ গ্রাম
কোটালয়ে ছোট্ট মাটির দোয়াত বিক্রি হয়, যার এক একটির দাম 2 টাকা। পাইকারি দশকর্মা ভাণ্ডারগুলি ওই মাটির দোয়াত মাসখানেক আগেই তুলে নেয়। সোমবার থেকেই এই খাগের কলম, দোয়াত, লালকালি বড়ি বিক্রি চালু হয়েছে। এক একটি বান্ডিলে থাকে 100টি করে খাগের কলম। জানা যাচ্ছে এই খাগের কলমে লিখতে স্কুল পড়ুয়াদের মধ্যে একটা আলাদা উৎসাহ থাকে, সেই কারণেই বিক্রি বাটা এত বেশি। ইতিহাস বলছে প্রায় 5000 বছর আগে প্রাচীর মিশরীয়রা প্রথম কলম ব্যবহার করতে শুরু করেছিলেন, কিন্তু সেই সময় লেখার কোনো কাগজ ছিল না, গাছের পাতার উপর লেখা হতো। রাজহাঁসের পালকে ছিল সেই সময়কার কলম। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।